আমাকে তুই এইভাবে ধোকা দিলি না। তুই মনে রাখিস, তোর একদিন কন্যা সন্তান হবে। সেদিন তুই বুঝতে পারবি মেয়েদের মন নিয়ে খেলা করছিস না। একদিন তোর মেয়ের মন নিয়ে অন্য কেউ খেলবে। আমি তোকে অভিশাপ দিলাম। এই, যা তো, এত ন্যাকামি করিস না। আমি কি আমার মেয়েকে তোদের বাবা মায়ের মতো ছেড়ে দিব নাকি? নির্লজ্জ মেয়ে, জুনিয়র ছেলের সাথে রিলেশন করছস, আবার এসেছে অভিশাপ দিতে। যা ভাগ এখান থেকে। নদী চোখের পানি মুছতে মুছতে আয়ানের গালে থাপ্পড় মেরে বলে, আর জীবনেও যেন তোর সাথে আমার দেখা না হয়। তুই কোনোদিন সুখী হবি না। আমার আবেগ ভালোবাসা নিয়ে খেলছস না। দেখে নিস, আমার মতো একদিন তোকে এইভাবে কাঁদতে হবে। সেদিন ঠিক বুঝতে পারবি আমার কেমন লাগছে। যা তো, এসব কচুর আবেগ দেখে লাভ নাই। ধুর, তুই থাক, আমি যাই। হঠাৎ করে কারোর ডাকে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? ভার্সিটিতে যাবি না নাকি? এত ঘুম তোর চোখে আসে কিভাবে? উফ, চিল্লাম না তো। মাথা ব্যথা করছে সারা রাত। ঘুমাতে ঘুমাতে 2টা বেজে গেছিল। যা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যা। আয়ানের আম্মু চলে গেল। আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হলো। নিচে গিয়ে ওর আম্মুকে বলল, আম্মু, আমি চলে গেলাম। খাবার খেয়ে তো যাবি নাকি? সময় নাই, বাইরে খেয়ে নিব। আয়ান দৌড়ে বের হয়ে গেল বাইক নিয়ে। সোজা ভার্সিটিতে চলে গেল। বন্ধুদের সাথে ক্লাসে গেলে রাকিব বলে উঠে, ভাই, নতুন একটা ম্যাম এসেছে। যা ফিগার, কি বলবো তোকে। দূর শালা, আবার শুরু হয়েছে ম্যামদের উপরে নজর দেওয়া। নিজে মনে হয় ভালো মানুষ, 1 বছর ধরে ভালো হয়েছস। আগে যে কত ভালো ছিলে জানা আছে। বাদ দে, অতীত বারবার টেনে নিয়ে আসোস কেন? ওকে বাদ দিলাম, চল বাইরে যাই। যাব না, কিছু নোট করা বাকি আছে। আয়ান পাশে একটা ছেলের থেকে নোট নিয়ে নিজের নোটে তুলতে লাগলো। ক্লাসে ম্যাম আসলে, সবাই দাঁড়ালে আয়ান তাড়াতাড়ি করে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতে চমকে গেল। আয়ানের হাত থেকে কলম পড়ে গেল। আয়ানের কলম গড়িয়ে ম্যামের পায়ের কাছে গিয়ে থামল। ম্যাম কলমটা তুলে বলল, এইটা কার? আয়ান নদীর কাছে গিয়ে বলল। আমার। আয়ানকে দেখে নদীর বুকটা কেঁপে উঠল। আয়ান হাত এগিয়ে দিলে নদী কলমটা দিয়ে দিল। আয়ান কলম নিয়ে নিজের সিটে বসল। নদী নিজেকে সামলে নিয়ে সবার সাথে পরিচয় হতে লাগলো। নদী নিজের পরিচয় দিয়ে সবার থেকে এক এক করে পরিচয় নিতে লাগলো। আয়ানের সময় আসলে আয়ান পরিচয় দিতে গেলে নদী রাকিবের দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? জি ম্যাম, আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব নিজের পরিচয় দিতে লাগলো। সবার পরিচয় নিতে নিতে ক্লাস শেষ হয়ে গেলে নদী চলে গেল। সবাই নদীকে কথা বলতে লাগলো। রাকিব বলে উঠে, কিরে শালা, তোকে বলেছিলাম না ম্যাম দেখতে একদম হট। রাকিবের কথা শুনে আয়ান রেগে মাথায় থাপ্পড় মেরে বলল, চুপ, একদম বাজে কথা বলে মুখ ভেঙে ফেলবো। আয়ানের ব্যবহার দেখে সবাই অবাক হয়ে আয়ানের দিকে তাকালে আয়ান কিছু না বলে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আয়ান বাইক নিয়ে সোজা বাসায় যেতে লাগলো আর ভাবতে লাগলো, এত বছর পর ওনাকে এই রূপে দেখব কখনো ভাবতেও পারি নাই। উনি শেষমেশ আবারও আমার সামনে আসলো, তাও আবার আমার ম্যাম হয়ে। আয়ান কথাগুলো ভেবে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আয়ানের আম্মু বলল, কি ব্যাপার আয়ান, তুই এত এখানে কি করিস? ভালো লাগছে না তাই চলে আসলাম। ও আচ্ছা, পরিচয় হ। আফা, এটাই আমার ছেলে আয়ান। আর আয়ান, এটা তোর আন্টি, দ্বিতীয় তলায় নতুন ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আয়ান নদীর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে গেল। ব্যাগটা টেবিলের উপরে রেখে উপুড় হয়ে শুয়ে পড়ল। বিকালে ঘুম ভাঙলে আয়ান ফ্রেশ হয়ে নিচে গেলে, আয়ান শোন, দ্বিতীয় তলায় যা তো, ওনাদের বাথরুমের লাইট নাকি জ্বলছে না। তুই একটু গিয়ে দেখে আয় তো। আর ফ্রিজের লাইটটাও লাগিয়ে দিয়ে আসিস। ঠিক আছে। আতিয়া বাসায় আসে নাই? ওই আসবে না, বড় আপা তুলি এসেছে তাই ওকে দেখতে দেয়নি। ও।
আয়ান কথাটা শুনে বাসা থেকে বের হয়ে গেল। আয়ান সিঁড়ি ভেঙে উপরে উঠে পড়ল। পাশে আরও কয়েকটা ভাড়াটিয়া আয়ানকে বলতে লাগলো, আয়ান বাবা কেমন আছো? তোমাকে তো দেখাই যায় না। একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আন্টি কেমন আছেন? আয়ান সবার সাথে টুকটাক কথা বলে নতুন ভাড়াটিয়ার রুমে গিয়ে নক করলো। পিছন থেকে আরেকটা ভাড়াটিয়ার ছেলে এসেছে। ভাইয়া, আজকে পড়বো না? আম্মুকে একটু বলো না। কি হয়েছে যে পড়বে না? 30 মিনিট পড়ো, যাও। আয়ান ছেলেটার সাথে কথা বলছি আর কলিং বেল চাপতে লাগলো। দরজা খুলে বলল, আয়ান বাবা। আয়ান পিছনে ঘুরে বলে, জি আন্টি, আমি কি সমস্যা আমাকে বলেন, আমি ঠিক করে দিচ্ছি। আর তুমি যাও, 30 মিনিট পড়তে বসবে। আয়ানের কথা শুনে ছেলেটা মন খারাপ করে চলে গেল। আয়ানকে ভিতরে আসতে বলে। আয়ান ভিতরে গেল। নদীর আম্মু বলে, বাবা ওই রুমে ওয়াশরুমের লাইটটা জ্বলছে না। আচ্ছা চলেন দেখি। আয়ান নদীর আম্মুর সাথে ভিতরে ঢুকলো। নদীকে দেখে আয়ান চমকে উঠল। নদী আয়ানকে দেখে তাড়াতাড়ি করে ওড়না পরে নিল। নদী রেগে বলল, আম্মু হুট করে আমার রুমে ছেলে মানুষ নিয়ে চলে আসার মানে কি? আমাকে কি একবার বলতে পারো না যে কাউকে নিয়ে আসছি? নদী এভাবে কথা বলছিস কেন? বাবা কিছু মনে করো না। ওই আমার বড় মেয়ে নদী। তুমি তো মনে হয় চিনো, তোমাদের ভার্সিটির ম্যাম নতুন জয়েন্ট হয়েছে। জি চিনি আন্টি, সরি ম্যাম। বাবা আসো। আয়ান ফোনের লাইট জ্বালিয়ে নদীর আম্মুর সাথে ওয়াশরুমে চলে গেল। আয়ান লাইট খুলে আবার লাগালে দেখে কোনো কাজ করছে না। লাইট ভালো করে দেখে বলল, আন্টি আমার মনে হয় হোল্ডারে সমস্যা হয়েছে, আমি নতুন হোল্ডার কিনে নিয়ে আসি। আচ্ছা আমার থেকে টাকা নিয়ে যাও, আমি টাকা নিয়ে আসছি। আন্টি লাগবে না, আপনি থাকেন, আমি আসছি। আয়ান টাকা না নিয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। বাসা থেকে বের হয়ে হোল্ডার কিনতে দোকানে চলে গেল। দোকান থেকে কিনে ওর বাসায় গিয়ে মারতুল আরও প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে নদীর রুমের সামনে গিয়ে বলে, ম্যাম আন্টি কোথায়? জানি না, গিয়ে খুঁজেন। আয়ান দরজার ওইখান থেকে আন্টি আন্টি বলে ডাকতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলল, আম্মুর সাথে কাপড় নিয়ে আসতে গেছে, নিজের কাজ করে চলে যান তো। আয়ান কথাটা শুনে বলল, আমি নিচে যাচ্ছি আন্টি। আন্টি আসলে আন্টিকে বলেন আম্মুকে কল দিয়ে বলতে আমি চলে আসবো। বারবার এসে এসে বিরক্ত করবেন না তো, নিজের কাজ করে চলে যান। আয়ান কিছু না বলে টি টেবিলের উপরে সব রেখে চলে গেল। নদীর আগে গজগজ করতে লাগলো। নদীর আম্মু নিচে আসলে আয়ানকে চলে যেতে দেখে ডাক দিয়ে বলল, আয়ান কোথায় যাচ্ছ? কাজ হয়ে গেছে? আপনি এসেছেন, ম্যামকে একা দেখলাম তাই চলে যাচ্ছি। আরে সমস্যা কি? নদী লাইট ধরতো, তুমি নিজের কাজ করতে পারতে। পাশে দুইজন বলে উঠে, ভাবি কি যে বলেন, আয়ান নদী মামুনি থাকার পর রুমে থাকবে, এইটা অসম্ভব। আমার মেয়েরা একা থাকলে আয়ান কখনো আমার বাসায় ঢোকে না, আর তো ওই একা অতক্ষণ থাকবে। আপনি নিয়ে যান। আয়ান ওনার কাজ শেষ হইলে, এসেছো, মেঘলা বিরিয়ানি রান্না করছে, তোমাকে দাওয়াত দিতে বলছে। আচ্ছা আন্টি। আয়ান নদীর আম্মুর সাথে ভিতরে চলে গেল। নদীর আম্মু হেসে বলে, বাহ, তোমার আম্মু তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে। আয়ান কিছু বলল না। আয়ান সব কিছু নিয়ে নদীর রুমে গেল। নদীর আম্মু নদীর জামা কাপড় বিছানার উপরে রেখে দিল। নদী আয়ানকে আর চোখে দেখতে লাগলো। আয়ান ওয়াশরুমে গেলে নদীর আম্মু বলে, আচ্ছা আমি বাকি কাপড়গুলো রেখে আসছি। আর নদী তো তোমার ম্যাম, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার কিছু লাগলে নদীকে বলো, ওই নিয়ে এসে দিবে। নদী, এই দিকে খেয়াল রাখিস। নদীর আম্মু চলে গেল। আয়ান ফোন মুখে নিতে লাগলো। একবার কাঁধে মাথা দিয়ে চেপে ফোন ধরার চেষ্টা করলে ফোন পড়ে যেতে নিল। নদী বিষয়টা দেখে নদী উঠে এসেছে। হাত থেকে ফোন নিয়ে লাইট ধরল। আয়ান কিছু না বলে হোল্ডার খুলতে লাগলো। হোল্ডার খুলে নতুনটা লাগাতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে চোখের কোনায় পানি আসার আগেই মুছে ফেলল। নদী ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। আয়ান নদীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। নদীর হাতগুলো হাতের ভিতরে নিয়ে বুকের উপরে রেখে বলতে লাগলো, জান, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমার ছোট হইলে কি হবে, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি।
আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার চোখে পানি আসার আগেই আমি তোমার কষ্ট দূর করে দিব। আয়ানের কথা শুনে নদী খুশি হয়ে আয়ানের কপালের চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, তাই আমার পিচ্চি বরটা তো আমাকে ভালোবাসে, আমি তো জানি। আর আমিও আমার পিচ্চি বরকে অনেক অনেক ভালোবাসি। আমি কখনোই আমার পিচ্চি বরটাকে ছেড়ে চলে যাব না। আচ্ছা জান, তুমি তো ভার্সিটির ম্যাম হতে চাও তাই না? এমন যদি হয় একদিন তুমি হুট করে আমার ভার্সিটির ম্যাম হয়ে গেলে, তখন আমি কি করব জানো? কি করবে শুনি? আমি তোমাকে আমাকে কি? আমি তোমাকে পুরো ভার্সিটিতে সবার সামনে তোমার মাথার পিছনে এইভাবে ধরে। আয়ান কথাটা বলে সোজা উঠে নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় করে ফেলল। আয়ান 3 মিনিট পর ছেড়ে দিয়ে মিটিমিটি হেসে বলল, এইভাবে কিস করব। নদী ফিক করে হেসে আয়ানকে মারতে যাবে। আয়ান সাথে সাথে নদীর হাত ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, এটা আদর করার হাত, মারার হাত না জান। ফাজিল ছাড়ো। আয়ান নদীর সাথে দুষ্টুমি করতে লাগলো। দুইজন হাসাহাসি করতে লাগলো। নদী ভাবনা জগৎ থেকে বের হয়ে দেখে আয়ান বলছে, ম্যাম হয়ে গেছে, ফোনটা দিন। ও সরি, নিন। নদী আয়ানকে ফোনটা দিল। আয়ান ফোনটা নিয়ে আর সব কিছু নিয়ে বলল, ফ্রিজ কোথায় সেট করবেন? রান্নাঘরে। ওকে। আয়ান রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। নদীর আম্মু রান্নাঘরে এসেছে। আয়ানকে দেখিয়ে দিতে লাগলো। আয়ান কাজ করা শেষ করে বলল, ওকে আন্টি, আর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমি এখন আসছি। থাকো, রান্না করি, রাতে খেয়ে যাও। অন্য একদিন খাবো আন্টি, এখন আসছি। আয়ান কথাগুলো বলে চলে গেল। নিচে গিয়ে ওর আম্মুর হাতে সব দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে পড়তে বসলো। আয়ান পড়ার চেষ্টা করলেই বারবার নদীর মুখটা ভেসে উঠতে লাগলো। আয়ান চোখ বন্ধ করে ফেলল। আয়নের চোখে পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়নের বুকের ভিতরে ব্যথা অনুভব হতে লাগলো। আয়ান চেয়ার থেকে উঠে পড়ল। বারান্দায় চলে গেল। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো আর ভাবতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি নদী। আমি তোমাকে হারাতে চাই নাই। ওই সময়টা আমার উপায় ছিল না নদী। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি নদী। তোমাকে এত কাছে পেয়েও আমি তোমার সাথে ভালোভাবে কথাও বলতে পারছি না। আমি যে ব্যবহার তোমার সাথে করছি, কোন হিসাবে তোমার কাছে ক্ষমা চাইবো নদী? তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে নদী? আয়ান কথাগুলো ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল। আয়ান হাঁটু গেড়ে কিছুক্ষণ বসে কান্না করতে লাগলো। হঠাৎ করে দরজায় নক করার শব্দ আসলে আয়ান চোখ মুছে নিজেকে ঠিক করে বারান্দা থেকে বের হয়ে দরজা খুলে দিলে দেখে মেঘলা এসেছে। আয়ানকে বলল, ভাইয়া, আপনাকে না আম্মু বাসার ভিতরে যেতে বলছিল, আপনি তো গেলেনই না। ও সরি, আমি ভুলে গেছিলাম। নিচে চলেন, আমি আপনাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, খেয়ে দেখেন আমি কেমন রান্না করেছি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মেঘলা চলে গেল। আয়ান ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে মেঘলা আয়ানের আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আয়ানকে দেখে বলল, ওই তো আয়ান এসেছে, যাও খাওয়াও গিয়ে। আন্টি আপনিও আসেন। তোমার আঙ্কেল আসুক তখন খাবো। তুমি আয়ানকে খাইয়ে আয়ানের জন্য তো রান্না করেছো, তাকে খাওয়াও, দেখো সে কি রিভিউ দেয়। আয়ানের আম্মুর কথা শুনে মেঘলা লজ্জা পেয়ে গেল। আয়ান টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলে মেঘলা আয়ানের প্লেট সোজা করে দিয়ে বিরিয়ানি পরিবেশন করে দিতে লাগলো। আয়ান চামচ হাতে নিয়ে বিরিয়ানি মুখে দিলে খেতে লাগলো। মেঘলা আয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলে আয়ানের আম্মু বলল, ওই খেয়ে যাচ্ছি, মেয়েটা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন হয়েছে রিভিউটা দিয়ে দিতে পারিস। আয়ান মেঘলার দিকে তাকিয়ে বলল, মজা হয়েছে। প্রথম প্রথম রান্না অনেক ভালোই হয়েছে, আরও একটু ভালোভাবে শিখে নিতে হবে। মেঘলা খুশি হয়ে বলল, সত্যি মজা হয়েছে নাকি আমার মন রাখার জন্য বলছেন? তুমি খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আয়ানের চামচটা হাতে নিয়ে বিরিয়ানি তুলে মুখে দিয়ে মেঘলা ভ্যাবাচেকা খেয়ে গেল। মেঘলা লজ্জায় বলে উঠল, মানে আসলে লবণ চিনি বুঝতে পারিনি। সমস্যা নাই, মজা আছে, পরের বার লবণ দিও। আয়ান কথাটা বলে উঠে পড়ল। মেঘলা লজ্জায় টিফিন বাটিটা নিয়ে চলে যেতে নিলে আয়ানের আম্মু বলে, নিয়ে যাচ্ছ কেন, আমাদের খাওয়াবে না? আন্টি পরে আবার রান্না করে দিব, এটা খাওয়া যাবে না। মেঘলা কথাটা বলে দৌড়ে চলে গেল।
আয়ানের আম্মু ভ্রু কুচকে তাকিয়ে আয়নের দিকে তাকালে আয়ান ওর আম্মুর পাশে বসতে বসতে বলল, চিনির বদলে তো মানে লবণের বদলে চিনি দিয়েছে। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু ফিক করে হেসে দিল। আয়ানের আম্মু বলে, বেচারা তোর জন্য এত সুন্দর করে রান্না করে নিয়ে আসতো, শেষমেশ একটা চিনি সব নষ্ট করে দিল। আয়ান কিছু না বলে টিভি চালু করে কার্টুন দেখতে লাগলো। ওর আম্মুর কোলে মাথা দিয়ে বাচ্চাদের মতো শুয়ে থেকে টিভি দেখতে লাগলো। আয়ানের আম্মু আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান কিছুক্ষণ টিভি দেখে রুমে চলে গেল। সকালে আয়ানের ঘুম ভাঙলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে তুলি আতিয়া আয়ানের আম্মু আব্বু বসে থেকে কথা বলছে। তুলি আয়ানকে দেখে বলল, আয়ন বেবি কেমন আছো? ভালো, তুই কেমন আছস? উফ, তুই করো কেন? ভালোভাবে কথা বলতে পারো না? কারের নিচে একটা দিব নাকি? ছি ছি, বিয়ের আগেই বউকে মারতে চাই? এই আল্লাহ, আমাকে এই কেমন স্বামী দিচ্ছ যে বিয়ের আগেই আমাকে মারতে চায়? তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, মাথা খারাপ? আতিয়া পড়াশোনা বাদ দিয়ে এত ঘোরাঘুরি করস কেন রে? পড়াশোনা করার ইচ্ছে নাই নাকি? সরি ভাইয়া, আপু খালামন এসেছিল তাই আর কি। যা, কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। আচ্ছা যাচ্ছি। ভাইয়া তুমি আমাকে রেখে যাও না। ঠিক আছে, যা, রেডি হয়ে নে। আতিয়া চলে গেল। আয়ান সোফায় বসে থেকে তুলির সাথে কথা বলতে লাগলো। আতিয়া তাড়াতাড়ি করে রেডি হয়ে এসেছে, বলে, ভাইয়া হয়েছে, চলো আপু তুমি তাহলে থাকো, পরে কথা হবে। সবাই আমাকে একা করে চলে যাচ্ছিস? কলেজে না গেলে ভাইয়া বকা দিবে। কলেজ থেকে এসেছে, আড্ডা দিব। বাই। কি রে আয়ান, খাবি না? না খেয়ে চলে যাচ্ছিস? খাবো না, ক্ষুধা লাগলে কিছু একটা খেয়ে নিব। আয়ান আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। আতিয়া গেটের বাহিরে গেল। আয়ান বাইক নিয়ে গেট দিয়ে বাহিরে বের হইলে দেখে নদী একপাশে দাঁড়িয়ে আছে। মেঘলা আর আতিয়া হাসাহাসি করছে। আয়ানকে দেখে আতিয়া বলে, ভাইয়া ভাইয়া মেঘলাও কলেজে যাবে, আমাদের দুইজনকে নিয়ে চলো। আয়ান নদীর দিকে তাকালে নদীর চোখে চোখ পড়লে সাথে সাথে সরিয়ে নিল। আয়ান দুইজনকে বলল, উঠো। আয়ানের কথা শুনে মেঘলা বসতে যাবে, সাথে সাথে তুলি পিছন থেকে বলে, মেঘলা, তুমি পিছনে বসো। আতিয়া, তুমি মাঝখানে বসো। জেলাস করার মানুষ চলে এসেছে। আপু কখন এসেছো? 20 মিনিট হয়েছে আমি এসেছি। দুজন কলেজে যাওয়ার এত তাড়াতাড়ি, তাই না? আরে আপু, আমি তো জানতামও না। আচ্ছা, আমরা তাড়াতাড়ি আসবো। আজকে রাতে তো ছাদে আড্ডা দিব। ওকে, যাও। আয়ানের পিছনে আতিয়া বসলো। পরে মেঘলা বসলো। নদীর খারাপ লাগলে কিছু বলল না। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। তুলি নদীকে দেখে বলল, আসসালামু আলাইকুম আপু। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে তো কখনো দেখি নাই। ওয়ালাইকুম সালাম। আমি এখানে নতুন এসেছি, দ্বিতীয় তলার নতুন ভাড়াটিয়া হয়ে এসেছি। ও আচ্ছা, আপনারা নতুন ভাড়াটিয়া। আমার পরিচয় দিই, আমার নাম তুলি, বাড়িওয়ালির বড় বোনের মেয়ে। আর বলতে পারেন এই বাড়ির হবু বউ। তুলির কথা শুনে নদীর বুকের ভিতরে কেঁপে উঠল। নদী নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, ও আচ্ছা, আমার নাম নদী। আপনার হবু হাজবেন্ড যে ভার্সিটিতে পড়ে, আমিও সেই ভার্সিটির একজন শিক্ষিকা। তুলি নদীর কথা শুনে অবাক হয়ে গেল। নদীর সাথে ভালোভাবে কথা বলতে লাগলো। এইদিকে আয়ান সামনে রিক্সা দেখে বাইক থামিয়ে বলল, মামা, আমার বাসার গেট তো চেনে। বাসার সামনে ম্যাম দাঁড়িয়ে আছে, আপনি তাকে নিয়ে আসেন। আর ভাড়াটা? আয়ানের কথা শুনে মেঘলা আতিয়া অবাক হয়ে গেল। রিক্সাওয়ালা চলে গেল। আয়ান বাইক নিয়ে যেতে লাগলো। আতিয়া বলে উঠে, কি ব্যাপার আপু, তুমি ওই মেয়েটার ভাড়া দিয়ে দিলে, আবার রিক্সাও পাঠিয়ে দিলে, কাহিনী কি? কাহিনী আবার কি? উনি আমাদের ম্যাম, আর আমার দ্বিতীয় তলায় নতুন ভাড়াটিয়া, আর উনি দাঁড়িয়েছিলেন। বিষয়টা কেমন দেখা গেল, আর রিক্সা এখানে ফাঁকা ছিল তাই পাঠিয়ে দিলাম। এখানে কাহিনী খোঁজার মানে কি? ও আচ্ছা, আমি তো ভেবেছি ভাইয়া কি ক্রাশ খাইলো নাকি। আপুটা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে যাবে। আতিয়ার কথা শুনে আয়ান পিছনের দিকে রাগী লুক নিয়ে তাকাতে আতিয়া ভয়ে ঢোক গিলে বলে, না মানে সরি ভাইয়া। আতিয়া আর কিছু না বলে যেতে লাগলো। এইদিকে নদী তুলির সাথে কথা বলতে লাগলো। রিক্সাওয়ালা চলে আসলে নদী বলে, মামা ভার্সিটির ওইদিকে যাবেন? রিক্সাওয়ালা নদীকে উঠতে বলে নদী তুলির থেকে বিদায় নিয়ে চলে গেল। ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিলে নদী ভাড়া দিতে যাবে, সাথে সাথে রিক্সাওয়ালা বলে,
ম্যাম, আপনি যান, ভাড়া দিতে হবে না, ভাড়া দেওয়া হয়ে গেছে। রিক্সাওয়ালার কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদী বলে উঠে, মানে কে ভাড়া দিল? নদীর কথা শুনে রিক্সাওয়ালা বলে উঠে, আয়ান মামা দিয়েছে, উনি আমাকে পাঠিয়েছিল আপনাকে নিয়ে আসতে, আমি এখন আসছি। রিক্সাওয়ালা চলে গেল। নদী ভালো লাগলেও কান্না পেল। মনে মনে বলতে লাগলো, যাকে ভালোবাসো না তার জন্য রিক্সা ঠিক করে ভাড়া দিয়ে কি বোঝাতে চাও? তুমি আর পারবে না আমার মন নিয়ে খেলা করতে আয়ান, আর এক ভুল বারবার করবে না। নদী কথাগুলো বলে গেট দিয়ে ভিতরে চলে গেল। আয়ান ক্লাসে বসে পড়তে লাগলো। ক্লাসে স্যার আসলে ক্লাস করতে লাগলো মনোযোগ দিয়ে। এভাবে সব ক্লাস করে বের হয়ে গেল। আতিয়া মেঘলা চলে আসলো। দুইজন এসেছে, বাইকে উঠে পড়ল। নদী আয়ানকে দূর থেকে দেখতে লাগলো। আয়ান বাইক নিয়ে চলে গেল। আয়ান বাসার ভিতরে গিয়ে বাইক থামালে দুইজন নেমে পড়ল। আয়ান বাইকের চাবি নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে যেতে লাগলো। আতিয়া ভিতরে গেলে তুলিকে দেখে বলে, আপু চলে এসেছি, কি করো তুমি? তোদের অপেক্ষায় আছি, যা দুজন গোসল করে আয়, আমি তোদের জন্য রান্না করছি। বাহ বাহ, এমন ভাবি খারাপ না। তাড়াতাড়ি বিয়ে করো ভাইয়াকে, তাহলে প্রতিদিন তোমার হাতের মজার মজার খাবার খেতে পারবো। আতিয়া, ফালতু ইয়ার্কি করতে না করছি না, যা এখন থেকে। আয়ানের কথা শুনে আতিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকলো। আয়ান চলে গেল। তুলি মুখ ভেঞ্চি দিয়ে বলে, কষ্ট পাস না, তোর ভাইকে যদি আমার প্রেমে হাবুডুবু না খাওয়াইছি তখন দেখি কি করি। একবার শুধু আমার প্রেমে পড়ুক। তুমি পারবে ভাইয়াকে পটাতে? এবার পটিয়েই যাব, গিয়ে সোজা বিয়ে করে এই বাড়িতেই আসবো। ওকে দেখা যাক কতদিনে পটাতে পারো। খুব তাড়াতাড়ি করব, যা তুই। আতিয়া রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে ব্যাগ টেবিলের উপরে রেখে খাটে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। উপরে সিলিং ফ্যানের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, এমনটা না হইলেও পারতো, কেন এমন হলো? কেন আমাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন? আমাকে নিয়ে গেলে তো ভালো হইতো, অন্তত তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে হইতো না। আজ বেঁচে গিয়ে খুব আফসোস হচ্ছে। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ান অনেকক্ষণ শুয়ে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়ান শার্ট প্যান্ট ধুয়ে বসার ঘরে গেল। আয়ানকে দেখে তুলি বলল, আমার কাছে দাও, আমি ছাদে দিয়ে আসছি। আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি, ভালো করে জানো। বিয়ের পরে তো আমাকে করতে হবে। বাজে কথা বলো না, সব সময় মজা ভালো লাগে না। আয়ান কথাগুলো বলে বের হয়ে গেল। আয়ান সিঁড়ি ভেঙে উপরে যেতে লাগলো। ছাদে চলে গেল। আয়ান শার্ট প্যান্ট রোদে শুকাতে দিয়ে চলে যেতে নিবে, তখন দেখে নদী এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে উঠে। আয়ানকে দেখে চোখ সরিয়ে জামা কাপড় মেলে দিতে লাগলো। নদীকে ক্লান্ত দেখে আয়ান নদীর পাশে দাঁড়িয়ে ওর 3 পিস নিয়ে মেলে দিতে গেলে নদীর সাথে সাথে আয়ানের গালে থাপ্পড় মেরে দিল। আয়ান গালে হাত রেখে অসহায় চোখে নদীর দিকে তাকাতে নদী রেগে বলে, লুচ্চামি এখনো ছাড়েন নাই? আমার অনুমতি ছাড়া আমার 3 পিসে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছেন? আপনার বাবা মা কি শেখায় নাই অন্য নারীর অনুমতি ছাড়া জামা কাপড়ে হাত না দিতে? আপনাকে ক্লান্ত লাগছিল তাই আমি আপনাকে সাহায্য করতে চাইছি। আমি কোনো খারাপ চিন্তা ভাবনা করে হাত দেই নাই। চুপ, একদম চুপ। আপনাদের মতো ছেলেদের চেনা আছে। আপনাদের মনের ভেতরে কি চলে আমি ভালো করেই জানি। মেয়ে দেখলে তো আপনাদের ভেতর উত্তেজিত তো বেড়ে যায়, আমি কি জানি না? নদী আয়ানকে অনেক কথা শুনিয়ে দিতে লাগলো। আয়ানের খারাপ লাগলেও আয়ান কিচ্ছু বলল না। মাথা নিচের দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনতে লাগলো। আয়ানকে চুপ থাকতে দেখে নদী আরও রেগে গিয়ে আয়ানকে ধাক্কা দিয়ে বলল, ছাড়েন সামনে থেকে। আয়ান সরে গেলে নদী জামা কাপড় মেলে দিতে লাগলো। আয়ান নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যেতে নিলে নদী বলে উঠে, ওই শোনেন, ওইখানে দাঁড়ান। আয়ান দাঁড়ালে নদী জামা কাপড় মেলা শেষ করে বালতি নিয়ে বলল, আপনি আমার ভাড়া দিয়েছেন, ওই টাকাটা নিবেন, চলেন আমার সাথে। আয়ান নদীর কথা শুনে কিছু না বলে নিচে চলে গেল। নদী ডাকতে লাগলে আয়ান কোনো উত্তর না দিয়ে চলে গেল। নদী নিচে নেমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে বসে নিজের হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ওকে আমি মারলাম, বেশি বেশি করে ফেললাম, যা করছি একদম ঠিক করছি। আচ্ছা, আয়ান কেমন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো একদমই নাই, কেমন চুপচাপ হয়ে গেছে। ওকে দেখে
আমার কেন এত মায়া হচ্ছিল। নদী একদম ওর ফাঁদে পা দিবে না। ওই তোকে আবার ঠকাবে। ওই তোকে ভালোবাসে নাই কখনো। ওর জন্য তুই আত্মহত্যা করতে নিয়েছিলি, আর সেখানে আবার ওর ফাঁদে পা দিতে চাচ্ছিস। তোর মনকে পাথর বানা। তুই ওকে ভালোবাসিস না নদী। নদী নিজের মনে মনে বিড়বিড় করতে লাগলো। আর এইদিকে আয়ান রুমে গিয়ে বারান্দায় বসে থেকে বাহিরের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, কতটা ঘৃণা আমার উপরে তোমার। আসলে করবে না বা কেন? আমি যে আসলে ঘৃণার পাত্র। আমি যে আসলে ভালো না। আমি যদি ভালো হইতাম তাহলে তোমাকে কষ্ট দিতাম না। আমি তো নিজেই তোমার মনে বিষ দিয়েছি, তুমি আমাকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে আবার খুলে আতিয়া আয়ানকে ডাকতে লাগলো। আয়ান পিছনের দিকে তাকাতে আতিয়া বলল, ভাইয়া খাবে না, এখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে আসো, আম্মু ডাকছে। তুই যা, আমি আসছি। আতিয়া চলে গেল। আয়ান উঠে নিচে চলে গেল। নিচে গিয়ে সোজা সবার সাথে চেয়ার টেনে বসলো। তুলি আয়ানকে খাবার পরিবেশন করে দিতে লাগলো। আয়ান চুপচাপ খাবার খেতে লাগলো আর সবাই যার যার কথা বলতে লাগলো। তুলি আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, চুপচাপ খাচ্ছ? সবাই কত কথা বলছি, তুমি চুপ করে আছো কেন? কিছু জায়গায় চুপ করে থাকা ভালো। সবসময় এত বকবক করে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। আয়ানের কথা শুনে তুলি ভেঞ্চি দিয়ে বলে, এত চুপ থাকলে পরে দেখা যাবে মাথা খারাপ হয়ে বসে আছো। মাঝে মাঝে সবার সাথে কথা বলতে হয়, আর মানুষের সাথে কথা বলি মিশলি মন মেজাজ দুটোই ভালো থাকে, বুঝলি? একা একা থাকলে পরে দেখা যাবে পাবনায় চলে গেছো। পাবনায় যাওয়া ভালো। এত বকবক করতে চাই না। তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ভাইয়া তোমার কি মন খারাপ? কেমন জানি লাগছে তোমাকে। আয়ান, কিছু হয়েছে? তোর 2 দিন ধরে তোকে কেমন একটা লাগছে। আমার আবার কি হবে? আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। তোমরা খাও আর কথা বলো, আমাকে খেতে দাও। আয়ান খাবার খেতে লাগলো আর কেউ কিছু বলল না। খাওয়া শেষ হইলে উঠে চলে যেতে নিলে তুলি মুখ গম্ভীর করে আয়ানের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কেমন মানুষ রে বাবা, এত কষ্ট করে রান্না করলাম অথচ বললো না কেমন হয়েছে খাবার। চুপচাপ খেয়ে চলে যাচ্ছে, বিবেকহীন। তুলির কথা শুনে আয়ান পিছনের দিকে ঘুরে বলল, জঘন্য হয়েছে। আয়ানের কথা শুনে তুলি খাবার মুখে দিয়ে বলে, কই, আমার কাছে তো ভালোই লাগছে। আতিয়া খালামণি, তোমাদের কাছেও কি খারাপ লাগছে? কই না তো, মজা তো হয়েছে। আয়ান ওকে কেন মিথ্যা কথা বলছিল? ওই নিজেও খাচ্ছে, দেখছে মজা হয়েছে, তারপর আমাকে জিজ্ঞেস করার কি আছে? আর সবাই কি পাইছে? রান্না করলে আমাকে দিয়ে রিভিউ নিচ্ছে। আমি কি রিভিউ দেওয়ার জন্য বসে আছি নাকি? আয়ানের কথা শুনে 3 জন অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলে, আয়ান, সবাই তোকে ভালোবাসে, রান্না করে খাওয়াতে আসছে, তুই এটা কি ধরনের কথা বলছিস? আর কে কে রান্না করে খাওয়াইছে? আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটে শুয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে রুমে লাইট দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়তে লাগলো। 8টায় পড়া শেষ করে বসার ঘরে চলে গেলে আতিয়া আয়ানকে বলল, ভাইয়া ছাদে চলো, সবাই মিলে আড্ডা দিব, ফুচকা পেঁয়াজ ও বারবিকিউ করা হবে। চলো ভাইয়া। এত কিছু কে খাবে? কেন, সবাই খাবে, চলো তো তুমি ভাইয়া। আতিয়ার কথা শুনে আয়ান ওর সাথে যেতে লাগলো। আয়ান আতিয়ার সাথে ছাদে গেলে দেখে সব ভাড়াটিয়া সবাই আছে। নদী তুলি মাংসগুলো কাটতে লাগলো আর মেঘলা আতিয়া বাকি কাজ করতে লাগলো। আয়ানকে দেখে নদী কিছুক্ষণ তাকিয়ে কাজ করতে লাগলো। আয়ানের আম্মু বলে উঠল, আয়ান, কয়লা নিয়ে এসেছে, আগুন ধরিয়ে দে। দিচ্ছি। আয়ান চিলে কোঠার থেকে কয়লা আর সবকিছু বের করলো। আয়ান কয়লা দিয়ে আগুন ধরিয়ে দিতে লাগলো। নদীর দিকে তাকাতে আয়ান বলে উঠল, ম্যাম, আপনি ওইগুলো ধরেন না, আমি মাখিয়ে দিচ্ছি। কেন? আমি দিলে কি সমস্যা? আপনার হাত নোংরা, তাই আমি খাবো না, ছাড়েন। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নদীর আম্মু অপমান বোধ করলো। নদী কিছু না বলে উঠে পড়ল। আয়ান ধরতে গেলে আয়ানের আম্মু রেগে বলে, আয়ান, এই যে কি করলি তুই? নদী মামুনির হাত কোথায় নোংরা? তুই ছাড়, নদী মামুনি করবে, এতে তুই খেলে খাবি, না খেলে নাই। যা, দুপুর থেকে দেখছি সবার সাথে রোটলি ব্যবহার করছিস, তোর সমস্যা কি বল তো? আয়ানের আম্মু আয়ানকে আরো বকাঝকা করতে লাগলো। নদীকে দিয়ে মাখাতে গেলে আয়ান বিরক্ত হয়ে নদীর হাত সরিয়ে দিয়ে রেগে বলে, কি শুরু করছেন? আপনি জানেন না
যে আপনার হাত মরিচের গুলা লাগলে জ্বালা করা শুরু করে দিবে? আপনি কি বুঝতে পারছেন না কেন আপনাকে দিয়ে মাখাতে মানা করছি? আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী বলে উঠল, তাতে আপনার কি? আমার হাত জ্বালাপোড়া করবে, আপনার তো করবে না। আয়ান, তুমি কিভাবে জানলে যে নদী মরিচ কাটলে হাত জ্বালা পোড়া করে? নদীর আম্মুর কথা শুনে আয়ান কিছুটা থমকে গেল। আয়ান কি বলবে বুঝতে পারছে না। আয়ান তোতলাতে তোতলাতে বলে, আমার এক ফ্রেন্ড ছিল, ওনার হাত ম্যামের মতো, তাই আমার মনে হইতো ওনারও জ্বলতে পারে, তাই আমি ওনাকে কাজটা করতে দিতে চাচ্ছিলাম না। সরি। বাহ ভাইয়া, আপনি তো দেখি হাত দেখেও সব বুঝে ফেলেন। আয়ান মেঘলার কথা শুনে কিছু বলল না। নদী বলে উঠে, আমার আগে এই সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন এসব সমস্যা আর নাই। রান্না করে করে এখন ঠিক হয়ে গেছে। নদী কথাটা বলে আয়ানকে সরিয়ে দিয়ে নিজে করতে লাগলো। নদী মশলা সব মেখে মাংসগুলো বারবিকিউ করতে দিতে লাগলো। আয়ান ছাদের এক কোণায় চলে গেল। আয়ান আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। এদিকে নদী সবার সাথে কথা বলতে লাগলো আর নিজের কাজ করতে লাগলো। হঠাৎ করে সবাই চিৎকার করে উঠল। আয়ান পিছনে ঘুরে তাকাতে দেখে নদীর জামায় আগুন ধরেছে। সবাই পানি পানি করতে লাগলো। আয়ান দৌড়ে গিয়ে হাত দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতে লাগলো। আতিয়া বলতে লাগলো, ভাইয়া কি করছো? তোমার হাত পুড়ে যাবে তো। আয়ান সরো, তোমার হাত পুড়ে যাবে। আয়ান কারোর কোনো কথা না শুনে আয়ানের চোখ পানির পাইপের দিকে গেলে আয়ান দৌড়ে গিয়ে পানির পাইপ সোজা নদীর দিকে নিভাতে লাগলো। নদী ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। আয়ান আগুন নিভিয়ে দৌড়ে গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নদী, এই নদী চোখ খুলো, দেখো তোমার কিচ্ছু হয় নাই। এই নদী উঠো না, এই নদী উঠো, প্লিজ চোখ খোলো না নদী। আয়ান কান্না করতে লাগলো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে দেখতে লাগলো। আয়ান নদীকে কোলে তুলে নিল। নদীকে কোলে নিয়ে নিচে নামতে লাগলো। নদীর আম্মু দরজা খুলে দিলে আয়ান নদীকে নিয়ে সোজা নদীর রুমে গিয়ে শুয়ে দিয়ে নদীর মুখে থাপড়াতে লাগলো আর বলতে লাগলো, এই উঠো না নদী, প্লিজ উঠো না। আয়ান নদীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ানের আম্মু বলে, আয়ান স্যার, নদীর মুখে পানি দিতে হবে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে, আর ওর হাত পিঠ তো পুড়ে গেছে দেখছি। আয়ান আতিয়ার হাত থেকে বোতল নিয়ে মুখের ক্যাপ খুলে চলে করে পানি নিয়ে মুখে ছিটে দিতে লাগলো। নদী নড়ে চড়ে উঠলে আয়ান সাথে সাথে আতিয়াকে পানির বোতল দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নদীর আম্মু নদীকে জড়িয়ে ধরল। নদী ভয়ে কান্না করতে লাগলো। মা, কান্না করিস না, ঠিক হয়ে যাবে। তুই একটু সাবধানে কাজ করবি না? আমার অনেক ভয় লাগছে। নদী ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ানের আম্মু বলে, ভাবি, নদীর পোশাক চেঞ্জ করে দেন আর ক্ষত জায়গাগুলোতে মলম লাগিয়ে দেন। হ্যাঁ। সবাই বাইরে চলো। সবাই বসার ঘরে চলে গেল। আয়ানকে তুলি খুঁজতে লাগলো, কোথাও দেখল না। এইদিকে নদীর আম্মু দরজা লাগিয়ে দিয়ে নদীর জামা খুলে পিঠে হাতে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিতে লাগলো, ব্যান্ডেজ করে দিতে লাগলো। নদী জ্বালা পড়া করতে লাগলো। নদী চিৎকার দিয়ে উঠতে লাগলো। নদীর আম্মু ফু দিতে লাগলো। নদী আলমারি থেকে গেঞ্জি বের করে নদীকে পরিয়ে দিল। পিঠের ওই জায়গায় গেঞ্জিটা পরিয়ে দিল। নদীর আম্মু দরজা খুলে দিলে সবাই নদীকে দেখতে লাগলো আর আফসোস করতে লাগলো। আয়ানের আম্মু হসপিটালে ভর্তি করতে বলে সবাই মিলে নদীকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আর এইদিকে আয়ান রুমে গিয়ে বসে থেকে ছাদের উপরের দৃশ্য চোখের সামনে ভেসে আসলো। আয়ান ভয়ে বুকটা কেঁপে উঠতে লাগলো। তুলি রুমের ভিতরে আসলে আয়ানকে বলল, আয়ান, তুলির কণ্ঠ শুনে আয়ান তাকিয়ে বলল, কিছু বলবে? তোমার হাতও তো পুড়ে গেছে, দাও আমি অয়েন্টমেন্ট ক্রিম লাগিয়ে দিই। লাগবে না, আমি লাগিয়ে নিব। আয়ান ফার্স্ট এড বক্স নিয়ে আসতে গেলে তুলি ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে আয়নের হাতে লাগিয়ে দিতে লাগলো। লাগানো শেষ হইলে ব্যান্ডেজ করে দিল। আয়ান তুলিকে বলল, ধন্যবাদ, যাও তুমি এখন। তুলি চলে যেতে নিলে আবার ঘুরে বলল, তুমি কি নদী আপুকে আগে থেকে চেনো? আয়ান তুলির কথা শুনে কিছু বলল না। তুলি আর কিছু না বলে চলে গেল। আয়ান উপর হয়ে খাটে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান উঠে অনেক কষ্টে ফ্রেশ হয়ে নিল। আয়ান হাতের ব্যান্ডেজ খুলে ফেলল। নিচে গেলে আয়ানের আম্মু বলতে লাগলো, আয়ান, তোর হাতের কি অবস্থা? আর তুই ওইভাবে আগুনে হাত দিলি, যদি তোর সাথে আগুন লেগে যেত। আমার হাত ঠিক আছে। ভাইয়া, তোমার হাতে তো ফোসকা পড়ে গেছে।
আতিয়া আয়ানের হাত ধরলে আয়ান হাত সরিয়ে নিল। চল তোদের খেতে দেই। আম্মু ম্যামের কি অবস্থা কিছু জানো? ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশি ভালো না, পিছনে অনেকখানি পুড়ে গেছে, বাম হাতটাও পুড়ে গেছে। আয়ানের বুকের ভিতরে কেঁপে উঠতে লাগলো। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু আমি ভার্সিটিতে যাব, ওইখান থেকে কিছু খেয়ে নিব। তোর হাত যে অবস্থা, ভার্সিটিতে যেতে হবে না, ডাক্তার দেখিয়ে আয় আর খাবার খেয়ে যা। আয়ানের আম্মু জোর করলে আয়ান খেতে বসলো। আয়ানের আম্মু খাবার খাইয়ে দিতে লাগলো। আয়ানের গলা দিয়ে ভাত নামতে কষ্ট হতে লাগলো। আয়ান 2 লোকমা খেয়ে বলে, আমি আর খেতে পারছি না। আয়ান বাম হাত দিয়ে গ্লাসে পানি নিয়ে পানি খেতে লাগলো। পানি খেয়ে আয়ান বের হয়ে গেল। রিক্সা নিয়ে সোজা হসপিটালে চলে গেল। আয়ান হসপিটালে গিয়ে নদীকে খুঁজতে লাগলো। আয়ান নদীর আম্মুকে দেখে আয়ান এগিয়ে গিয়ে বলল, আন্টি ম্যামের কি অবস্থা? বেশি ভালো না বাবা, জ্বালা পোড়ায় অনেক কান্না করছে। ম্যাম সাথে কি আমি দেখা করতে পারি? আচ্ছা চলো। নদীর আম্মু আয়ানকে নিয়ে নদীর কেবিনের সামনে গেল। নদীর চিৎকার শুনে আয়ানের বুকটা কেঁপে উঠতে লাগলো। আয়ানের চোখের কোণায় পানি জমা হয়ে যেতে লাগলো। আয়ান নদীর আম্মুর সাথে ভিতরে গেল। নদী আয়ানকে দেখে নিজেকে সামলে নিতে লাগলো। আয়ান নদীর হাতের দিকে চোখ যেতে চমকে উঠল। আয়ান আস্তে আস্তে নদীর কাছে যেতে নিলে নদী চিৎকার করে বলল, একদম এইদিকে আসবেন না, এখন থেকে চলে যান। কি দেখতে এসেছেন? আমি মারা গেছি নাকি? আমি মরি নাই। এতদিন মনের ভেতরে পুড়তো, এখন শরীর হাত পুড়ছে। সারা শরীর পুড়ে গেলে ভালো হইতো। আল্লাহ কেন যে আমাকে নিয়ে যায় না। নদীর কথা শুনে আয়ানের খারাপ লাগলো। নদীর আম্মু বলে, এইসব কি বলছিস? ওই তোর জীবন বাঁচানোর জন্য নিজের হাত পুড়িয়ে ফেলেছে, কেউ এগিয়ে আসলো না। ওই তোকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছিল, আর সেখানে তুই ওকে কথা শুনিয়ে দিচ্ছিস? আমাকে বাঁচাতে কে বলেছে? আগুন ধরে মারা গেলে ভালোই হতো। আমি কি বলছি আমাকে বাঁচানোর জন্য? এখন থেকে চলে যেতে বলো। আমার কিন্তু রাগ হচ্ছে। নদীর কথা শুনে আয়ান বলে উঠে, ম্যাম কিছু করা লাগবে না, আমি চলে যাচ্ছি। আয়ান চোখের পানি মুছতে মুছতে চলে গেল। নদীর আম্মু নদীর উপরে রাগ দেখাতে গিয়েও দেখালো না। 1 মাস পর। কি শুরু করছিস? ঘর থেকে বের হোস না, কারোর সাথে কোনো কথা বলিস না, সমস্যা কি তোর? এখন রুম থেকে বের হবি না, হইলে লাঠি পিটা করবো তোকে। আম্মু যাও তো, ভালো লাগছে না। ওয়েট, তোকে না মারলে হবে না। আয়ানের আম্মু আয়ানকে টেনে নিয়ে যেতে লাগলো। লাঠি এক হাতে নিয়ে মারার ভয় দেখিয়ে বাসা থেকে বের করে দিল। আয়ান ওর আম্মুকে বলতে লাগলো, আম্মু এমন কেন করছো? আম্মু সরো, আমার ঘুম পাচ্ছে। বাইরে যা, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবি। আমি নিজে তোকে অনুমতি দিয়েছি, যা। আয়ান পিছনে যেতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেলে আয়ান পিছনে ঘুরে তাকাতে দেখে নদী। আয়ানের সাথে সাথে নদীকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে কিছু বলার আগেই নদী রেগে আয়ানের গালে থাপ্পড় মেরে দিল। আয়ান গালে হাত দিয়ে থাকলে আয়ানের আম্মু বলল, নদী, আয়ান তো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেয় নাই, ওকে থাপ্পড় কেন দিলে? নদী কিছু বলতে যাবে আয়ান ওর আম্মুকে ধরে বলল, আমি তো ম্যামের পুড়ে যাওয়ার জন্য দায়। ম্যাম আমার উপরে রেগে আছে হয়তো। বাহ, ম্যাম মেয়ে মানুষ, তাকে ধরছে এই জন্য হয়তো। বাদ দাও আম্মু, তুমি যাও, আমি বের হচ্ছি। আয়ান ওর আম্মুকে ঠেলে বাসার ভিতরে পাঠিয়ে দিয়ে নিজে বের হয়ে গেল। আয়ান ক্লাবে চলে গেলে ওর বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আয়ান তুই এখানে? আমি তো পুরো অবাক। ভাই, আঙ্কেল আন্টি যদি জানে তোর কি যা হাল করবে। তুই তাড়াতাড়ি এখান থেকে যা। আরে কুল, আম্মু নিজে অনুমতি দিয়েছে। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান রাগী লুক নিয়ে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার, হাসোস কেন তোরা? হাসবো না তো কি করবো? তোর আম্মু তোকে আসতে অনুমতি দিয়েছে, এইটাই আমাদের বিশ্বাস করতে বলতেছস? সিরিয়াসলি আম্মু অনুমতি দিয়েছে? যাই হোক, বাদ দে, চল ক্যারাম খেলি, আজকে সুযোগ পেয়েছি, আজ অনেক মজা করব। আয়ান সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত 8টায় বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে আতিয়া বলে উঠে, ভাইয়া এতক্ষণ কই ছিলে? ক্লাবে ছিলাম। কি ব্যাপার, দুজন দেখে মনে হচ্ছে মাথার ভিতরে কোনো বুদ্ধি নিয়ে বসে আছোস। একদম ঠিক ভাইয়া, তোমার বাইকে তেল তুলে দিব, তুমি আমাদের নিয়ে ঘুরতে যাবে। তেল তুলে দিবি দুইজন? বা আমার বোনগুলো দেখি টাকা মালিক হয়ে গেছে, তা কত টাকা আছে? আমাকে বোন বলবে না তো, আর টাকার মালিক হয় নাই। তুমি তো একটাই কিপটা, ঘুরতে নিয়ে যেতে বলে নিয়েই যাও নাই। আচ্ছা এখন কই যাবি দুইজন সেইটাই বল। ফুচকা খেতে যাব, হালিম খেতে যাব। ঘরে বানিয়ে নে, আবার বাইরে যাওয়া লাগবে কেন? বাইরের জিনিস খেতে মন চাইছে, সব সময় তো ঘরেই খাই।
ও বুঝছি, তোমার টাকা ফুরাবো না বুঝলে। চলো, আমাদের টাকা দিয়ে খাওয়াবো। তুলির কথা শুনে আয়ান ভ্রু কুচকে তাকিয়ে বলে, আমাকে দেখে কি তোদের কিপটা মনে হয় নাকি? কিছুটা। কানের নিচে দিলে সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। আতিয়া কিছু বলতে যাবে তখন আয়ানের আম্মু ভিতরে এসে বলে, এই আয়ান, এই লিস্ট নিয়ে গিয়ে এই সব কিছু নিয়ে আয় তো, আর এই নিয়ে টাকা। কিসের লিস্ট, আর তুমি আবার কোথা থেকে আসলে? এত কথা বলার সময় নাই, তুই নিয়ে এসেছিস, নদীতে দ্বিতীয় তলায় নিয়ে যাস। কথাগুলো বলে টাকা দিয়ে আয়ানের আম্মু চলে গেল। আয়ান লিস্ট নিয়ে সোজা বাজারে চলে গেল। লিস্ট দেখে ফলমূল সব কিনতে লাগলো। কেনা শেষ করে আয়ান বাইকের কাছে গিয়ে বাইকে উঠে সোজা বাসায় চলে আসলো। আয়ান ওর আম্মুকে কল দিয়ে বলল, ম্যামদের নাকি এইগুলো? তাড়াতাড়ি আসতে তো, কত দূর, তুই তাড়াতাড়ি আয়। এত তারা কেন দাও বুঝি না। বুঝতে হবে না, তাড়াতাড়ি আসিক। আয়ান কল কেটে দিয়ে ফলগুলো নিয়ে সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলো। নদীদের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজালে আতিয়া এসে দরজা খুলে দিল। আয়ানের হাত থেকে ফলগুলো নিয়ে বলল, ভালো শার্ট পরে আসো ভাইয়া, মানুষজন আসবে এখানে। তো ছেলে বলতে তুমি আসো, আমাদের সাথে থাকা লাগবে। যাও ভাইয়া, তাড়াতাড়ি আসো। কারা আসবে আর আমি কেন এখানে থাকবো? আরে যাও তো, যাও বলছি। আতিয়া কথাটা বলে চলে গেল। আয়ান আর কিছু বলতে পারল না। আয়ান নিচে চলে গেল। আয়ান নিচে গিয়ে রুমে চলে গেল। শার্ট চেঞ্জ করে বারান্দায় কিছুক্ষণ বসে থাকলো। আতিয়া বারবার কল দিলে আয়ান বসা থেকে বের হয়ে নদীদের ফ্ল্যাটের সামনে চলে গেল। দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে গেল। আয়ান ভিতরে ঢুকতে আয়ান অবাক হয়ে গেল। আয়ান সামনের দিকে তাকাতে দেখে নদী বউ সেজে বসে আছে, আর তার পাশে একটা ছেলে, আর তার পাশ দিয়ে কিছু মুরব্বীরা বসে আছে। আয়ানের বুকের ভিতরে চিনচিন করে উঠল। আয়ানের দিকে নদী তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। আয়ানের আম্মু আয়ানকে বলল, আয়ান, এদিকে আয়। আয়ানের হাত ধরে আয়ানের আম্মু সবার সামনে গিয়ে বলতে লাগলো, এটা আমার ছেলে আয়ান, আর আয়ান, এটা তোর ম্যামের হবু হাজবেন্ড, আর তোর আব্বু আম্মু। আয়ানের আম্মু সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ানের গলা লেগে আসতে লাগলো। আয়ান নিজেকে সামলে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। আয়ানের সালামের উত্তর নিল। হঠাৎ করে একটা মেয়ে হাসির শব্দ শুনে আয়ান রান্নাঘরের দিকে তাকাতেই আয়ান চমকে গেল। আয়ানকে দেখে মেয়েটা আয়ানের কাছে এসে সজোরে থাপ্পড় মারল। সবাই হতভম্ব হয়ে গেল। আয়ান সোজা মেয়েটাকে জড়িয়ে ধরল। মেয়েটা আয়ানকে বলল, ছাড় আমাকে, তুই আমাকে জড়িয়ে ধরে কি বোঝাতে চাস? হ্যাঁ, ছাড় আমাকে, তোর ভালো ব্যবহার আমার দরকার নাই, তুই ছেড়ে দে বলছি। আই এম সরি। সরি তোর কাছে রাখ, তুই আমাকে ছাড়। তুই আমাকে নিজের বোন কখনোই ভাবস নাই। তুই আমাকে বোন ভাবলে আমার সাথে যোগাযোগ করতে। তুই জানোস আমি কতটা ভয় পেয়েছিলাম, কত রাত তোর জন্য কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছি। তুই আমাকে কখনোই বোন ভাবস নাই। আয়ান রাইসাকে ছেড়ে দিয়ে দেখে রাইসার চোখে পানি। আয়ান রাইসার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আপু, আমার কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আমি সবাইকে কাঁদাতে জানি, কাউকে ভালো রাখতে জানি না আপু। আয়ান কথাগুলো বলে নদীর দিকে তাকালো। রাইসা আয়ানকে বলল, আমি তোর অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কেউ তোর ঠিকানা দিতে পারে নাই, কেউ বলতে পারে নাই তুমি বেঁচে আছোস নাকি মারা গেছস। আমি তো ভেবেছিলাম তুই মারা গেছস। যতবার তোর কথা ভাবতাম ততবার চোখ দিয়ে পানি বের হয়ে যেত। না নদীকে কিছু বলতে পারতাম আর না নিজেকে সামলাতে পারতাম। নদী তোকে নিয়ে অনেক কথা বলতো, বাট আমাকে সবকিছু সহ্য করতে হইতো। তুই আমাকে কেন সেদিন কসম দিয়েছিলি? হ্যাঁ আপু, এসব কথা বাদ দাও। তুমি এসেছো, তোমাকে কিন্তু আমি যেতে দিব না, এখানে থাকতে হবে। আর এত দিনের আমার দুলাভাই হয়েছে নাকি সিঙ্গেল আছো? তোর দুলাভাই দেশের বাইরে আছে, আমি 1 মাস পর চলে যাব। বাহ বাহ, সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছো। যাই হোক, তোমার বান্ধবীর তো বিয়ে, চলো দুলাভাইয়ের সাথে একটু কথা বলে নিই। রাইসাকে আয়ান ঘুরিয়ে আয়ান নদীর আম্মুকে বলল, আন্টি আজকে বিয়ে নাকি? যেভাবে ম্যাম সেজে আছে মনে তো হচ্ছে বিয়ে। হ্যাঁ, বিয়ে। তোর আব্বু আর আঙ্কেল আসার সময় কাজে নিয়ে আসবে। আয়ান হাসি মুখে কথাটা বলে নদী বলে উঠল, ওয়েলকাম। মুখে হাসি রেখা টেনে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাদের সুন্দর মানিয়েছে না?
নদীর কথা শুনে আয়ান বলে উঠে, একদম, আপনাদের জুটিটা অনেক সুন্দর মানিয়েছে। ভাবি ওনাদের সবাইকে খেতে দেওয়া ভালো হবে। হ্যাঁ ভাইজান, দুলাভাই আসেন, নদী, আশিক, আয়ান সবাই আসুক। আমার ক্ষুধা নাই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আপনারা খান। রাইসা বলে ওঠে। আমাদের সাথে খাবে। রাইসা আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সবাই একসাথে খেতে বসলো। খাবার দিলে সবাই খেতে লাগলো। আয়ানের সামনে নদী আশিককে বলতে লাগলো, তুমি তো মাছ ভাজি অনেক পছন্দ করো, আর 2টা পিস নাও। তোমার মনে আছে? আমার সব মনে আছে। আর তুমি আমার হাজবেন্ড হবে, তোমার সম্পর্কে খোঁজ রাখবো না তো তা কি করে হয় বলো? ধন্যবাদ। আয়ান দুইজনের কথাগুলো শুনতে লাগলো। আয়ানের চোখের পানিগুলো টলমল করতে লাগলো। রাইসা আয়ানের হাতের দিকে চোখ গেলে বলল, আয়ান, কি ব্যাপার তোর? হাতে কি হয়েছে? কেমন যেন লাগছে, দেখি তো। তেমন কিছু না আপু, পুড়ে গেছিল হাত, তাই ওই কালো হয়ে গেছে। কিভাবে থাকোস যে হাত পুড়ে যায়? নদীকে বাঁচাতে গিয়ে হাত পুড়ে গেছে। নদীর আম্মুর কথা শুনে আশিক আয়ানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ শালাবাবু, তুমি আমার হবু বউটাকে বাঁচিয়েছো। আজ আমার হবু বউটার কিছু হইল, কখনো জানতে পারলাম না আমার হবু বউ আমাকে কখনো বিয়ে করতে রাজি হবে। এইভাবে কেন বলছো? আল্লাহ আমাকে তোমার জন্য বানিয়েছে, আল্লাহ তোমাকে আমার জন্য বাঁচিয়েছে। তা তো অবশ্যই। নদীর কথা শুনে আয়ানের রাগ হতে লাগলো। আশিক নদীকে এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে নিল। আয়ানের রাগ হতে লাগলো। আয়ান কষ্টে বুকটা ফেটে যেতে লাগলো। আয়ান নিজেকে অনেক কষ্টে সামলে নিল। সবাই খাবার খেতে লাগলো। আয়ান অল্প খেয়ে হাত ধুয়ে বলল, আন্টি আমি আসছি, আমার অনেক ঘুম পাচ্ছে। সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এইটা কেমন কথা? তুই কি আত্মহত্যা করবি নাকি? রাইসার কথা শুনে নদীর বুকটা কেঁপে উঠল। আয়ানের দিকে তাকাতে আয়ান হেসে বলে, আমার আল্লাহ যেদিন আমাকে ডাক দিবে সেই দিন যাব। আমার কোনো অধিকার নাই তার দেওয়া জীবন নিজের হাতে শেষ করার। আয়ান, আমিও যাব, আমারও ঘুম পাচ্ছে। আয়ান কিছু না বলে চলে গেল। তুলি যেতে চাইলে আতিয়া যেতে দিল না। আয়ান নিচে গিয়ে সোজা বাসার ভিতরে ঢুকে রুমে চলে গেল। আয়ান নিজের মনকে বোঝাতে লাগলো। আয়ান বলতে লাগলো, এই তুই এত কষ্ট কেন পাচ্ছিস? তুই তো তাকে ছেড়ে দিয়েছিস, সেই তোকে ঘৃণা করে, সেখানে কেন তুই আবার তাকে পেতে চাস? ওই তোকে ভালোবাসে না, আয়ান তোকে ওই ঘৃণা করে না। তুই নিজেকে বোঝার চেষ্টা কর আয়ান। আয়ান কথাগুলো বলতে লাগলো আর নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। আয়ান হাঁটু গেড়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি নদী, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি যে তোমাকে অন্য কারো পাশে দেখতে পারবো না নদী, আমি যে তোমাকে ভালোবাসি। আয়ান কান্না করতে লাগলো। আয়ান কান্না করতে করতে সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে বলে, না, আমি কাউকে তোমার হতে দিব না, আমি তোমাকে আমার করে ছাড়বো। আয়ান রুম থেকে দৌড়ে বাসা থেকে বের হয়ে সোজা নদীর ফ্ল্যাটের সামনে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে দেখে নদী কাগজে সাইন করতে যাচ্ছে। আয়ান সাথে সাথে বলে উঠল, নদী। আয়ানের কণ্ঠ পেয়ে নদীর হাত থেকে কলম পড়ে গেল। আয়ানের দিকে সবাই তাকালো। আয়ানের আম্মু বলে, ওই বেয়াদব ম্যামের নাম ধরে কি ডাকে রে? আয়ান ওর আম্মুর কোনো কথা না শুনে সামনে থেকে একটা চেয়ার টেনে নদীর সামনে বসে বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। নদী, তুমি আমাকে 2 মিনিট দিবে? নদী, আমাকে প্লিজ 2 মিনিট দাও, আমি জাস্ট তোমাকে কিছু বলতে চাই। তুমি সব শুনে যা ডিসিশন নিবে তাই হবে। তাই এখনো বেঁচে আছি। কি বলতে চান? হ্যাঁ, আমি বিয়ের আসন ছেড়ে আপনার ফালতু কথা শোনা লাগবে নাকি? ওই এইসব কি বলিস? বিয়ের মাঝখানে কেন ওই উঠে যাবে? নদী, জিদ রাগ করার সময় এটা না। আমি তোমার কাছে 2 মিনিট চাচ্ছি, আমাকে লাস্ট বারের তো 2টা মিনিটও সময় দিতে পারো। আয়ানের কথা শুনে নদী বলে, আমার কাছে সময় নষ্ট করার মতো সময় নাই। রাইসা, কলমটা দে। রাইসা থেকে কলমটা নিয়ে নদী সাইন করতে যাবে। আয়ান সহ্য করতে না পেরে চেয়ারটায় একটা ঢিল মেরে চিল্লাইয়া বলল, তোমাকে 2টা মিনিট সময় দিতে বলছি, আজ তোমার জন্য সময় নাই। আমাকে 2 মিনিট সময় দিলে তোমার সময় নষ্ট হয়ে যাবে, তাই না? ওকে তুমি বিয়ে করবে, তাই না? আমি জাস্ট 2 মিনিট বকবক করব, তারপর আমি তোমাকে নিজের হাতে আশিক ভাইয়ার হাতে তুলে দিব। আশিক ভাইয়া, আপনার কাছে আমি 2টা মিনিট ভিক্ষা চাচ্ছি। থাক, 2 মিনিট না, আমি 1 মিনিট কথা বলবো। ভাইয়া প্লিজ আমাকে 1টা মিনিট সময় দেন,
আপনার কাছে আমি হাত জোর করে বলছি। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ানের আম্মু বলে, কি এমন 1 মিনিট কথা বলতে চাস তুই? আর আয়ান, আমার রাগ তুলিস না এখন, থেকে যা। কি নাটক শুরু করছিস তুই? ভাইয়া, তুমি আয়ানকে 1 মিনিটের কথা বলতে দাও। ভাইয়া প্লিজ। ঠিক আছে, কি বলবে বলো। আমি কিছু শুনতে চাই না, তোমরা শুনো। ওর বকবক শেষ হইলে আমাকে ডাক দিও। নদী চলে যেতে নিলে আয়ান চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি আমাকে এত ঘৃণা করো যে আমার কথা শুনতেও চাও না? ওকে, আমার কিছু বলার নাই। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। সরি, সবাই ক্ষমা করে দিবেন। আয়ান কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর চোখের পানি মুছতে লাগলো। আয়ানকে এভাবে কান্না করতে দেখে আয়ানের আব্বু আম্মু আতিয়া তুলি যেন অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলে, আয়ান, কি বলতে চাস? তোর কি হয়েছে আয়ান? তোর কষ্ট বেশি হলে তখন তুই এভাবে কান্না করিস। আয়ান, কি হচ্ছে আমাদের খুলে বল। তুই কি নদীকে আগে থেকে চিনিস নাকি? আয়ান বারবার হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো। রাইসার হাত থেকে কলম নিয়ে নদীর কাছে গিয়ে কলম দিয়ে কান্না করতে করতে বলল, ম্যাম, সাইন করেন। সরি ম্যাম, আপনাকে বিরক্ত করার জন্য। বিশ্বাস করেন, মনকে অনেক বুঝিয়েছি, ওই শুনতে চায় না। এই দেখেন না, বেইমান চোখ মোটেও আমার কথা শুনে না। কখন থেকে মুস্তাসি পানি, তারপরও পানি বের হচ্ছে, মনটাও আমার কথা শুনে না। ম্যাম, সাইন করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুখে থাকেন। ম্যাম, তাকিয়ে আছেন কেন? করেন। আয়ান কথাগুলো বলে চোখের পানি মুছতে লাগলো। নদী কলম নিয়ে সাইন করতে গেলে আয়ান নদীর হাত ধরে কান্না করতে করতে বলে, নদী, আমার অনেক কষ্ট হচ্ছে। আয়ান কথাগুলো বলে ডুকরে কান্না করতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগেই নদী হাত দিয়ে মুছে ফেলে ধমক সুরে বলে, হাত ছাড়েন। আয়ান হাত ছেড়ে দিল। আয়ান সহ্য করতে না পেরে কলমটা টান দিয়ে নিয়ে সজোর গলায় বসিয়ে দিতে যাবে, সবাই চিল্লাইয়া উঠল। আশিক তাড়াতাড়ি করে কলম ধরে ফেলল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, নদী, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে বড্ড ভালোবাসি নদী।